আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে ৩ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের রায় সঠিক উত্তরটি নির্বাচন করো। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। দুয়ে বলেছে বাক্যটি ভুল না ঠিক লেখো। ভাগীরথী এবং মেঘনা নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। ভুল। 2-3 শূন্যস্থান পূরণ করো। হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 4 দিয়েছে একটি বাক্যে উত্তর দাও। চক্রপাণি দত্ত কে ছিলেন? চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। 5 দিয়েছে বেমানান শব্দটি খুঁজে বার করো। বিজয়ালয়, প্রথম রাজরাজ, দন্তিদুর্গ, প্রথম রাজেন্দ্র চোল। তো দন্তিদুর্গ হচ্ছেন একজন রাষ্ট্রকূট নেতা, আর বিজয়ালয় প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোলেরা চোল রাজ্যের শাসক। 2-তে আছে স্তম্ভ মেলানো। আইতে আছে রামচরিত হবে সন্ধ্যাকর নন্দী। 2 ব্রাহ্মণ সর্বস্ব হবে হলায়ুধ। 3 পবনদূত হবে ধৈ। 4 গীতগোবিন্দম হবে জয়দেব। 3 আইতে আছে ত্রিশক্তি সংগ্রাম কি? এইখান থেকে লিখবে যে কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে। এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল, গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই বলা হয় ত্রিশক্তি সংগ্রাম। 3টে শক্তি পাল, গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূট। কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে, এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে এদের মধ্যে টানা লড়াই চলেছিল। একে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। 2-তে দিয়েছে হিজরত কি? লিখবে 600, এখানে বলছে দেখো 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। মক্কা থেকে মদিনায় হজরত মোহাম্মদ এবং তার অনুগামীদের এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। তাহলে মক্কা থেকে মদিনায় হজরত মোহাম্মদ এবং তার অনুগামীদের চলে আসাকে বলা হয় বা চলে যাওয়াকে বলা হয় হিজরত। 3-তে বলেছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এটা বইয়ের 21 পাতায় আছে। এই যে 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে তিনি মানে এখানে মোহাম্মদ ঘুরি রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন। তাহলে তরাইনের যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। আবার বলছি 1192 খ্রিস্টাব্দে হয়েছিল দ্বিতীয় তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘুরি এবং রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের সাথে। 4-তে দিয়েছে ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো? আচ্ছা, এটা হচ্ছে দক্ষিণ ভারতের অর্থনীতি। তো সেই জন্য এটা এইভাবে শুরু করবে। এখান থেকে লিখবে যে দক্ষিণ ভারতে কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হয়। তাহলে এটা লিখবে যে দক্ষিণ ভারতে শুরু করবে, যেহেতু এটা দক্ষিণ ভারতের অর্থনীতি তাই লিখবে যে দক্ষিণ ভারতে কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক সময় জমি দান করা হতো। তারা অনাবাদি জমি এবং জঙ্গল পরিষ্কার করে বসতি তৈরি করতেন। ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কর নেওয়া হতো না। এই জমিদানের ব্যবস্থাকে ব্রহ্মদেয় ব্যবস্থা বলা হতো। 4-এ আসি। 4-এর আয়তে দিয়েছে কৈবর্ত বিদ্রোহের বিবরণ দাও। লিখবে পাল শাসনে একাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। কৈবর্তরা ছিল সম্ভবত নৌকার মাঝি বা জেলে। সে সময় বাংলার উত্তর ভাগে কৈবর্তদের যথেষ্ট প্রভাব ছিল। সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যে কৈবর্ত বিদ্রোহের বিবরণ আছে। এই বিদ্রোহের 3 জন নেতা ছিলেন দিব্য বা দিব্যক, রুদক আর ভীম। দ্বিতীয় মহিপালের শাসনকালে আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে দিব্য ছিলেন পাল রাষ্ট্রেরই কর্মচারী। পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেন। মহিপাল বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন। দিব্য বরেন্দ্র দখল করে সেখানকার রাজা হয়ে বসেন। মহিপালের এবারে চলে আসবে এখানে মহিপালের ছোট ভাই রামপাল দিব্যকে দমন করে বরেন্দ্র উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। কৈবর্ত রাজা ভীমও জনপ্রিয় শাসক ছিলেন। এই সময় পাল রাজাদের শাসন উত্তর বিহার ও উত্তর পশ্চিম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়েছিল। রামপাল বাংলা এবং বিহারের বিভিন্ন সীমান্ত নায়কদের সাহায্য নিয়ে ভীমকে পরাজিত ও হত্যা করেন। তারপরে তিনি বরেন্দ্র সহ বাংলার কামরূপ এবং ওড়িশার একাংশে পাল শাসন প্রতিষ্ঠা করেন। বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে রামপালের রাজধানী স্থাপিত হয়। এই বিদ্রোহ পাল শাসনের শেষ দিকে কেন্দ্রীয় শক্তি দুর্বলতা স্পষ্ট করে দিয়েছিল। আর কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় রামচরিত কাব্য থেকে।
দুইতে দিয়েছে টিকা লেখো অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। লিখবে ভারত ও বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হলেন দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ। বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত আর শ্রেষ্ঠ পণ্ডিত অতীশের জন্ম বঙ্গালাঞ্চলের বিক্রমমণিপুরে বজ্রযোগিনী গ্রামে। তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত। অদন্তপুরী বিহারে আচার্য শীলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে পরিচিত হন। তিনি সম্ভবত বিক্রমশীল অদন্তপুরী ও সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন। তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান 1040 খ্রিস্টাব্দে। সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তারই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়। তিনি অনেক সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন। তার মূল সংস্কৃত লেখাগুলি না পাওয়া গেলেও তিব্বতী ভাষায় অনুবাদগুলি পাওয়া যায়। অতীশ তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন। তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধিস্থান পবিত্র তীর্থক্ষেত্র। সমগ্র বাংলা বিহারের উপর তার গভীর প্রভাব ছিল। তাই এদেশের বৌদ্ধ আচার্যরা মনে করেছিলেন যে তিনি তিব্বতে চলে গেলে ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। অনেক পরে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই অসীম প্রতিভাধর আচার্য সম্পর্কে লিখেছেন, বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। 4 দাগে এই 5 দাগে আসি। 5 আয়তে দিয়েছে মাৎসন্যায় বলতে কি বোঝো, আর তার সাথে আছে পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও। মাৎসন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। আচ্ছা, এটা আছে, এটা মাৎসন্যায় বলতে কি বোঝো, এটা আছে 1 নম্বরে, তাই বেশি লেখার দরকার নেই। শুধু এই প্রথম লাইনটা লিখে দেবে যে মাৎসন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়, ওইটুখানি লিখে দেবে। ওর সাথে আছে পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও। লিখবে পাল রাজাদের আদি নিবাস ছিল সম্ভবত বরেন্দ্র অঞ্চলে। পাল শাসনের প্রথম 100 বছর খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগ থেকে 9ম শতকের মধ্যভাগ তাদের ক্ষমতা বিস্তারের সময়। এর পরের প্রায় 130 বছর ধরে, মানে খ্রিস্টীয় 9ম শতকের মধ্যভাগ থেকে 10ম শতকের শেষ ভাগ, পালদের ক্ষমতা কমতে থাকে। আবার 10ম শতকের শেষ দিক থেকে পালদের ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেয়েছিল। আচ্ছা, আমাদের এখানে পাল বংশের শাসকের বলেছে, তো এইখান থেকে বলবে যে পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল। বাংলার অধিকাংশ এলাকাকে তিনি নিজের শাসনের আওতায় এনেছিলেন। গোপালের উত্তরাধিকারী ধর্মপাল উত্তর ভারতের কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল তাতে অংশগ্রহণ করেছিলেন। ধর্মপালের ছেলে দেবপাল উত্তর এবং দক্ষিণ ভারতের অন্যান্য রাজাদের মধ্যে সাম্রাজ্য বিস্তার করতে উদ্যোগ নিয়েছিলেন। তার সময় উত্তর হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে অন্তত বিন্ধু পর্বত পর্যন্ত আর উত্তর পশ্চিমে কম্বোজ দেশ থেকে পূর্বে প্রাগ জ্যোতিষপুর পর্যন্ত পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল। দেবপালের পর পালদের ক্ষমতা কমতে শুরু করে। এর কারণ ছিল পালদের নিজেদের মধ্যে গোলমাল। এছাড়া দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট, পশ্চিম ভারতের প্রতিহার আর উড়িষ্যার শাসকরা 9ম শতকে বাংলা এবং বিহারের অনেক এলাকা জয় করেছিল। বাংলায় পালেদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে, তাদের রাজ্য মগধ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যায়। আবার রাজা প্রথম মহিপালের সময় পাল শাসনের পূর্ব গৌরব ফিরে আনার চেষ্টা হয়েছিল। 11 শতকের শেষ দিকে রামপাল রাজা হন। কৈবর্ত বিদ্রোহের ফলে বরেন্দ্র অঞ্চল পালদের হাতের বাইরে চলে গিয়েছিল। রামপাল তা উদ্ধার করতে সফল হন। তিনি পালদের ক্ষমতাকে কিছুটা রক্ষা করতে পেরেছিলেন। রামপালের মৃত্যুর 50 বছরের মধ্যেই বাংলায় পাল রাজত্ব কার্যত শেষ হয়ে যায়। দুইতে দিয়েছে নালন্দা মহাবিহারের পরিচয় দাও, আর পাল শাসনকালে বাংলা ও বিহারের শিক্ষা সংস্কৃতির বর্ণনা দাও। লিখবে সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় 5ম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দা শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে। হর্ষবর্ধন ও পাল রাজাদের আমলে নালন্দা শাসকদের সাহায্য পেয়েছিল। স্থানীয় রাজা এবং জমির মালিকরা তো বটে, এমনকি শুধু সুমাত্রা দ্বীপের শাসক এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামা কাপড়, শয্যাদ্রব্য, ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষাদানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল। হিউয়েন সাং খ্রিস্টীয় 7ম শতকে এই বিহারে শিক্ষালাভ করেছেন।
কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষু এখানে থাকত। তাদের মধ্যে 1,500 জন ছিল শিক্ষক আর 8,500 জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। আর ওর সাথে যেটা আছে যে পাল শাসনকালে বাংলা বিহারের শিক্ষা সংস্কৃতির বর্ণনা দাও। এইখান থেকে এতটা লিখে দেবে। পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা এবং বিহারে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল। পাল যুগের বাংলায় শিক্ষা দীক্ষায় ব্রাহ্মণদের থেকে বৌদ্ধ প্রভাব অনেক বেশি পড়েছিল। বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা বহু বই আজ হারিয়ে গেছে, তবে তিব্বতী ভাষায় অনুবাদের মধ্যে দিয়ে এদের কিছু কিছু অস্তিত্ব জানা গেছে। বৌদ্ধ দার্শনিকদের জ্ঞানচর্চার কেন্দ্র ছিল আজকে বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ছড়িয়ে থাকা বৌদ্ধ বিহারগুলি। নালন্দা, অদন্তপুরী, বিক্রমশীল, সোমপুরী, জগদ্দল, বিক্রমপুরী প্রভৃতি বিহারগুলি ছিল উল্লেখযোগ্য। পাল রাজাদের সমর্থনে ও বৌদ্ধ আচার্য ও ছাত্রদের উৎসাহে এই বিহারগুলো সেকালে শিক্ষা দীক্ষায় বড় ভূমিকা নিয়েছিল। আচার্য ও ছাত্রদের মধ্যে বেশিরভাগই ছিলেন বাঙালি। আচার্যদের মধ্যে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে শান্তরক্ষিত, শান্তিদেব, কম্বলপাদ, শবরীপাদ এবং দশম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে দীপঙ্কর, শ্রীজ্ঞান অতীশ, গোরক্ষনাথ, কাহ্নপাদ ছিলেন উল্লেখযোগ্য। তিনেতে দিয়েছে শশাঙ্কের কৃতিত্ব আলোচনা কর। লিখবে শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত, আর তার রাজধানী তিনি ছিলেন গৌড়ের স্বাধীন শাসক ছিলেন। 637 থেকে 38 খ্রিস্টাব্দের মৃত্যুর আগে পর্যন্ত শশাঙ্ক গৌড়ের স্বাধীন শাসক ছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতের বিভিন্ন আঞ্চলিক শক্তি যেমন মালব, কনৌজ, স্থানেশ্বর বা থানেশ্বর, কামরূপ, গৌড় প্রভৃতি নিজ নিজ স্বার্থে পারস্পরিক দ্বন্দ্ব বা মৈত্রীর সম্পর্ক বজায় রাখত। শশাঙ্ক সেই দ্বন্দ্বে অংশ নেন। সেভাবে উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত রাজত্ব ছড়িয়ে পড়েছিল। শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল এবং ওড়িশার একাংশ নিজের অধিকারে আনতে পেরেছিলেন। উত্তর ভারতের ক্ষমতাধর রাজ্যগুলির সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে পেরেছিলেন। এই ঘটনা তার বিশেষ কৃতিত্বের পরিচয়। এরপরে লিখবে শশাঙ্কের রাজনৈতিক জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা স্থানেশ্বরের পুষ্যভূতি বংশীয় শাসক হর্ষবর্ধনের সঙ্গে তার দ্বন্দ্ব। সকলোত্তর পথনাথ উপাধিধারী হর্ষবর্ধন শশাঙ্ককে হারাতে পারেননি। এরপরে চলে আসবে এখানে গৌড়তন্ত্র। শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যে কর্মচারী ও আমলারা একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। আগে যা ছিল গ্রামের স্থানীয় লোকের কাজ, শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসনও হস্তক্ষেপ করতে শুরু করে, অর্থাৎ ওই আমলের গৌড় রাজ্য কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মান পড়ে গিয়েছিল। নকল সোনার মুদ্রাও দেখা যেত, রূপার মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে, অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করে। আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় সমাজ ক্রমশ গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে। শ্রেষ্ঠী বা বণিকদের গুরুত্ব ক্ষমতা আগের যুগের থেকে কমে এসেছিল। স্থানীয় প্রধানরা এ যুগে শ্রেষ্ঠীদের মতোই ক্ষমতাধর হয়ে উঠেছিলেন। এ যুগে বঙ্গ এবং সমতটের শাসকরা প্রায় সকলেই ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী। বিষ্ণু, কৃষ্ণ এবং শিব পূজার প্রথা ছিল। খ্রিস্টীয় ষষ্ঠ আর সপ্তম শতকের অধিকাংশ সময় জুড়ে বৌদ্ধ ধর্ম বাংলা রাজাদের সমর্থন পায়নি।